শামীম সাহেব, এখান থেকেই আপনার কাছে প্রশ্ন যে এই অবস্থায় আইনের কোন কোন দিক খোলা রয়েছে? কারণ আমরা জানি এই আন্দোলনে, ডাক্তারদের আন্দোলনের পেছনে কিভাবে সাধারণ মানুষ পাশে দাঁড়িয়েছেন, এবং সাধারণ মানুষের সেই পাশে দাঁড়ানো, সাধারণ মানুষের সেই শক্তির কারণেই মুখ্যমন্ত্রী বারবার বৈঠকে বসেছেন ডাক্তারদের সঙ্গে, এবং সেখান থেকে আজ আমরা এই জায়গায় এসেছি। আইনের দিকে কোন কোন পথ খোলা আছে? সুপ্রিম কোর্টের যা নির্দেশিকা আছে তাতে এই যে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য প্রার্থনা করা আছে, তাহলে ওকে একটা চার্জশিট দিতে হবে যে কোনো স্টেজে, সেটা বিচার শেষ হওয়ার আগে। এবং বিচার শেষ হওয়ার আগে যদি চার্জশিট দেয় বা এই নথিগুলো, যে নথিগুলো এসছে এখনো প্লেসড হয়নি, সেই নথিগুলো যদি কোর্টে প্লেস করা যায়, তাহলে ম্যাজিস্ট্রেট চাইলে, বিচারক চাইলে আবার শুরু থেকেই মামলা শুনানি করতে পারেন। বিচারটা যেদিকে আগাচ্ছে, এখন যেভাবে আগিয়েছে, তাতে সঠিক বিচার পাবে না এই ঘটনার। যদি সত্যি সত্যি বিচার করতে হয়, তাহলে বিচারককেও এই যে বিষয়গুলো উঠে আসছে সেগুলোকে নজর দিতে হবে, এবং যারা তদন্তকারী সংস্থা, মূল দায়িত্ব, সেগুলো যাতে নথিগুলো যাতে আদালতে পেশ হয় তার ব্যবস্থা করতে হবে। ফরেন্সিক রিপোর্ট তো অনেক জায়গাতেই চলে এসছে, কিন্তু আদালতের কাছে পৌঁছায়নি। আদালতের কাছে যদি অফিসিয়ালি একটা নথি পেশ না হয়, তাহলে তার কগনিজেন্স আদালত দিতে পারেন না। ফলে এগুলোকে পেশ করতে হবে, আর এই ঘটনার পুনরায় বিচার করার প্রক্রিয়া শুরু করতে হবে। এছাড়া এই মামলায় বিচার দেওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে অভয়ের বাবা মা যে হাইকোর্টে যে আবার নতুন করে গিয়ে তারা আবেদন করেছিলেন, সেটাই কি সেটা যেমন একটা মাধ্যম হতে পারে, একই সঙ্গে সিবিআই যাদের হাতে নথি আছে সেই নথিগুলোকে আদালতে পেশ করতে হবে, যাতে মূল মামলা শুনানি কিন্তু হাইকোর্টেও হচ্ছে না, সুপ্রিম কোর্টেও হচ্ছে না। মূল মামলা শুনানি হচ্ছে শিয়ালদা কোর্টে, যার দিকে কারোর নজর নেই। আসলে আমরা সবাই বড় বড় জায়গায় নজর করি, আর ভেতর দিয়ে এই অবিচারটা হয়ে যায়। ফলে মূল বিচার হচ্ছে কিন্তু শিয়ালদা কোর্টে, যেখানে এই ঘটনার নথি পেশ হয়েছে। ফলে আমাদের ফোকাসটা না ঘুরিয়ে শিয়ালদা কোর্টের দিকে নিয়ে যেতে হবে, এবং নিশ্চয়ই হাইকোর্ট যদি সুপ্রিম কোর্ট ক্লারিফাই করে দেয়, শুনবেন কি শুনবেন না সেটা ডিসাইড করবেন। সেখান থেকে তদন্ত কোন দিকে যাওয়া যেতে পারে সেটা স্থির নিশ্চয়ই হতে পারে। কিন্তু যে নথি এখনো পর্যন্ত তদন্তকারী সংস্থার হাতে আছে, যা আইনে গ্রহণযোগ্য নথি, সেই নথিগুলোকে আদালতে পেশ করতে হবে। যে নথিগুলো এখনো ফর্মালি সিজ করেনি, এই ভয়েস রেকর্ডিং এর মতো নথি, যেখান থেকে আপনি তদন্তের দিশা ঠিক করতে পারেন। এই যে বললাম, নার্স, ফরেন্সিক রিপোর্ট বলছে যে নার্সের রুমটা এমন জায়গাটায় আছে সেখান থেকে ভেদ করে কেউ যেতে পারবে না, যে ঘরের লোকেশনগুলো এমনভাবে আছে। তাহলে সেই সব নার্সদেরকে নিয়ে আসা হয়েছে কিনা। আমার আগের বক্তা বলছিলেন যে আরও কারা কারাও যুক্ত থাকতে পারে, সেইগুলো এক্সপ্লোর করতে হবে। সেগুলো এক্সপ্লোর করে সেগুলোকে আদালতে পেশ করতে হবে। এটা তদন্তকারী সংস্থার কাজ। ভরসা তো কারো না কারোর উপরে আমাকে রাখতেই হবে। সবাই যদি বিক্রি হয়ে যায়, তাহলে বিচার সত্যি পাওয়া সম্ভব না। আমরা আলোচনার একেবারেই শেষে, আমাদের শেষ করতে হবে। অমলদা যে কথা বললেন যে আমরা দেখছিলাম যে প্রচুর তথ্য আসছিল যে এই ধরনের অনিয়ম হয়, বেনিয়ম হয়, একটা চক্র কাজ করছে, অনেকেই সেই তথ্য তুলে আনছিলেন। তার মধ্যে কিছু কিছু হয়তো বিভ্রান্তিমূলক, সেগুলো হয়তো সঠিক নয়, কিন্তু অনেকগুলোই সঠিক বলে দাবি করা হচ্ছিল। যারা এই সমস্ত দাবি করছিলেন তারা স্বতঃপ্রণোদিতভাবে কেন আইনের কাছে এসে সেই বক্তব্যগুলো তুলে ধরছেন না? সেখানে কি কোনো খামতি রয়েছে? জুনিয়র ডাক্তাররা যারা সবসময় এই গোটা বিষয়ের সঙ্গে রয়েছেন, তারা কি তাদের ভূমিকা যথাযথভাবে পালন করছেন বলে আপনার মনে হয়? না, আমি তো আপনাকে আগের ইয়েতেই বললাম যে ওরা এই কাজটা করলে বরং ওরা এই কাজটা করলে ভালো করতেন। এখন যেটা দেখার, যে মামলাটা যেহেতু সাইমালটেনিয়াসলি সুপ্রিম কোর্টে এখনো আছে, ফলে সেখানে এই এখনো পর্যন্ত মামলার যে গতি প্রকৃতি এবং তদন্তের যে গতি প্রকৃতি, তার প্রেক্ষিতে একটা নতুন দাবি পেশ করা যেতে পারে বলে আমার মনে হয়। যে সুপ্রিম কোর্ট যেহেতু সুমোটো মামলাটা টেক আপ করেছিল, এবং তারা সিবিআই রিপোর্টে চোখ বড় বড় করে বলেছিল এজলাসে যে ভয়ঙ্কর সব ঘটনা ঘটে গেছে। তো সেই ভয়ঙ্কর ঘটনার কারণ যেহেতু সিবিআই অনুসন্ধান করতে পারছে না, তাহলে এখন বিচারপতিদের উপর দায়িত্ব বর্তায় যে সিবিআই তদন্তকারী অফিসার বদল, অথবা ভারতের অনেকগুলি এজেন্সি আছে, সব মানে শুধু সিবিআই কিন্তু এই ধরনের অপরাধের তদন্ত করে তা নয়, অনেক এজেন্সি আছে, সম্মিলিতভাবে একটা কম্বাইন্ড মানে ইনভেস্টিগেশন টিম যদি সুপ্রিম কোর্ট তৈরি করে দেয়, যেখানে শুধু সিবিআই থাকবে না, আরো অনেকে থাকবে, এমনকি পশ্চিমবঙ্গ বা অন্য রাজ্যের সিআইডির কর্তারাও থাকতে পারেন। কারণ বিষয়টা হচ্ছে কিন্তু পলিটিক্যাল উইল, যে আমি এই মামলাটাতে বিচারটা দেব কিনা।
বা এমন একটা তদন্ত আমি করব যেখানে মানুষের মনে প্রশ্ন থাকবে না যে না তাহলে এটাই হয়েছে। এই সংশয় দূর করাটা, এইটা হচ্ছে কিন্তু আপনার রাজধর্মের একটা বড় শর্ত, যে যে পয়েন্টে কনফিউশন আছে সেগুলোকে দূর করে দেওয়া। এইটা যদি সরকার করে, এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারেরও একটা বিরাট বড় ভূমিকা আছে। কেন অনেকেই এটা ভাবছিলেন যে কেন অমিত শাহ ওদের পরিবারে গেলেন না, বা প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া দিলেন না। তার একটা কারণ হচ্ছে যে ওরাও জানেন যে তদন্তটা তো সিবিআই করছে, তদন্তটা তো আর মমতা বন্দ্যোপাধ্যায় সিআইডি করছে না। ফলে গোটা জিনিসটাকে খুব পলিটিক্যালি যদি দেখা হয় সব সময়, তাহলে আপনার এই ধরনের সমস্যা হওয়া খুব অস্বাভাবিক কিছু নয়। আরেকটি কথা আমি বলবো সিবিআই নিয়ে, সিবিআই বলে নয়, যে কোনো তদন্ত এজেন্সি নিয়ে, এই যে যারা এইসব কথায় কথায় দাবি করেন তারা একটু খেয়াল রাখবেন যে যিনি ভেজাল মেশান তিনি কিন্তু খুব বড় বৈজ্ঞানিক, তিনি খুব বড় বিজ্ঞানী, মানে তার বৈজ্ঞানিক নলেজের প্রশংসা আপনাকে করতে হবে। ক্রাইম করেন বড় বড় তদন্ত সংস্থা, তারা যেমন মানে ক্রাইম এক্সপোজ করেন, তেমনি ক্রাইম চাপা দেওয়াতেও তারাই সবচেয়ে বেশি দক্ষ। স্বভাবতই সুপ্রিম কোর্টের উপরে এখন কর্তব্য বর্তায় যে তুমি তো এই বলেছিলে, তো এই তদন্তের জন্য কি কি তুমি করেছো, এবং সেখানে সুপ্রিম কোর্টকে কিন্তু সিবিআই এর বিচারটাই আগে সেরে নিতে হবে যে তারা রাইট ডাইরেকশনে তদন্তটা করছে কিনা। যদি না করে তাহলে আমার মনে হয় যে কম্বাইন্ড দিয়ে একটা নজির সরকার তৈরি করতে পারে, যে সম্মিলিতভাবে আমি দেশের সেরা সেরা এজেন্সিগুলিকে নিয়ে একটা তদন্ত কমিটি করলাম যারা এই ঘটনার তদন্ত করবে। শুধু একটা লাইন অ্যাড করে বলতে চাই যে এই যে তদন্ত সম্মিলিত একটা টিম করার কথা বলছেন, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। এতে কনফিডেন্স ফেরানো যাবে যে কোনো একটি পার্টিকুলার পলিটিক্যাল কালার দ্বারা কেউ বায়াসড হবে না। যদি 3টে স্টেট থেকে লোক নেওয়া যায়, এক্সপার্টদেরকে তুলে নেওয়া যায়, যেখানে 3টে ডিফারেন্ট পলিটিক্যাল পার্টির দ্বারা পরিচালিত সরকার আছে, তাহলে এই ধরনের টিম যদি তদন্ত করে, তাহলে যে ভিকটিম পরিবার তার আস্থা ফেরানো যাবে, তার বিশ্বাস ফেরানো যাবে, যেটা আইনে একটি কাজও বটে। বিভিন্ন সুপ্রিম কোর্টের জাজমেন্টে এটা কিন্তু স্পষ্ট ভাষায় বলেছে যে ভিকটিম পরিবারের কনফিডেন্স ফেরানোটাও হচ্ছে এক তদন্ত সংস্থার কাজ। ফলে সেই কনফিডেন্সটি এখনো ফেরাতে পারেনি, তা ভিকটিম পরিবার হাইকোর্টে গেছেন আবার, তাতেই স্পষ্ট হয়েছে। ফলে তাদের যাতে কনফিডেন্স ফেরে, তার দায়িত্বটাও আদালতের নিতে হবে বা নেওয়া উচিত বলে আমার মনে হয়। আর শামীম সাহেব, তদন্তকারী সংস্থা বা কোর্ট তো তাদের কাজ করবে, কিন্তু আমাদের কি করার আছে সাধারণ মানুষের, বা ওই সংশ্লিষ্ট যে সমস্ত ডাক্তাররা আছেন যাদের কাছে অনেক তথ্য আছে বলে তারা দাবি করেছেন। যে কথা অমলবাবু বলছিলেন একটু আগে, যে জুনিয়র ডাক্তাররা যদি এগিয়ে এসে তথ্য দিতেন, আমি বলছি যে ভিকটিম পরিবারের বাবা মায়ের সঙ্গে, ওদের ভিকটিম পরিবারের ভিকটিমের বাবা মা তাদের সঙ্গে আমার নিজের কথা হয়েছে, অনেকবার কথা হয়েছে। আমি ওদেরকে বলেছিলাম যে আপনি কেন ভয়েস রেকর্ডিংগুলো দেননি। তারা খুব অসন্তোষের সঙ্গে জানিয়েছেন যে আমার এই ভয়েস রেকর্ডিংগুলো নিয়েছেন বটে, কিন্তু সিজার লিস্ট করেননি। ফলে জুনিয়র ডাক্তাররাও যদি এই নথি নিয়ে এগিয়ে যান, তাহলে সিবিআই যদি সেগুলো সিজার লিস্ট না করেন, তাহলে তারা কোনোভাবেই সাহায্য করতে পারবেন না। আসলে যারা তদন্তকারী সংস্থা তদন্ত করছেন, তাদের সদিচ্ছার উপর অনেকটাই নির্ভরশীল হতে হবে। আমরা এমন একটা ব্যবস্থাপনার মধ্যে বাস করি, সেখানে এই সংস্থাগুলি প্রত্যেকটি, সেটা সিবিআই হতে পারে, কলকাতা পুলিশ হতে পারে, সেটা আদালত হতে পারে, বা যে কোনো নিরপেক্ষ সংস্থা যে কোনো আছে, এরাই তো আমাদের সংবিধানকে জীবন্ত রেখে দেয়। তাহলে এই সংবিধানকে যদি জীবন্ত রাখতে হয়, তাহলে এই সংস্থাগুলোকে কাজ করতে হবে। আর এই সংস্থাগুলো যদি কাজ না করে, তাহলে আমাদের যা রেমেডি আছে তা হচ্ছে আমাদের রাস্তায় থাকতে হবে, বা এই ধরনের আলোচনাগুলো করতে হবে। সংবাদ মাধ্যম এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখনকার যারা সংবাদ মাধ্যমে যেগুলো মেইন স্ট্রিম মিডিয়ায় আমরা দেখতে পাই, সেগুলো ওই শাসক দলের লাইনেই কথা বলতে থাকে। যখন এই ধরনের খুব হইচই পড়ে যায়, তখন 2-4 দিন একটু লাইনে তাল মিলিয়ে নিজেদের নিরপেক্ষতা প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু সাধারণভাবে শাসক দলের লাইনেই কথা বলে, কারণ তাদের রোজগারটাও নাকি সেখান থেকে আসে। আমার সঙ্গে বিভিন্ন সাংবাদিকের কথা হয় ব্যক্তিগত স্তরে, এবং তারা বলেন যে তারা চাকরি করেন। ফলে যারা চাকরি করেন তারা কখনো নিরপেক্ষভাবে কাজ করতে পারবেন। যার আন্ডারে চাকরি করেন, যার এমপ্লয়, তার ডিরেকশন মেনেই কাজ করতে হবে। সাংবাদিকরা যতক্ষণ না নিরপেক্ষ হতে পারবেন, ততক্ষণ পর্যন্ত এই বিচার দেওয়া সম্ভব নয়। আর এই সংবাদ মাধ্যমের সঙ্গে সঙ্গে যে বৃহত্তর অংশের মানুষ যারা জেগে উঠেছেন,
যারা আন্দোলনে মেতেছেন, এবং আমার আগের বক্তা যেটা বলেছেন যে সত্যি সত্যি তো আমরা হেরে গেছি, কে বললো? এই যে মানুষ নামলো, এটা এইরকম গণ আন্দোলন পশ্চিমবঙ্গ অনেকদিন দেখেনি। তো এই ধরনের গণ আন্দোলনের মধ্যে দিয়ে মানুষের সিদ্ধাটায় মাঝে মাঝে একটুখানি শান দিয়ে নেয়। তো এইভাবে শান দিতে দিতেই একদিন হবে। হ্যাঁ, হোপলেস হওয়ার কিছু নেই। আপনি যে কারণে এই ধরনের একটা আলোচনায় বসেছেন আজকে সন্ধ্যেবেলা, তেমনভাবে আরও অনেকে এই আলোচনা হয়তো ঘরে বসে করছেন। এই আমরা আলোচনা করতে করতেই কোথাও এক জায়গায় মিলিত হব, আর এই ধরনের অপশাসনের অবসান ঘটবে।